ভ্লাদিমির পুতিন রাশিয়ার সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নেতা। একজন নেতা যিনি কেবল একটি দেশকে নয়, একটি মহাশক্তিকে নতুন দিগন্তে নিয়ে গেছেন। তার শৈশবের স্মৃতি থেকে শুরু করে কেজিবির গোয়েন্দা হিসাবে উত্তরণ, সবকিছুতেই তার চরিত্রের দৃঢ়তা এবং শৃঙ্খলা প্রকাশ পায়। বিশ্ব মিডিয়াতে এইভাবেও প্রচার করে, পাড়ার গুন্ডা থেকে আজ বিশ্বের সবথেকে শক্তিধর দেশের প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। Московского гарнизона Параду Победы готов. পুতিনের জীবন পথচলা এত সহজ ছিল না। দরিদ্রতা, সংগ্রাম এবং কখনো কখনো অন্ধকার ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে এবং নিজের শক্তি এবং কৌশলের মাধ্যমে তৈরি করেছেন একটি বিশাল সাম্রাজ্য। আজ আমরা জানবো কিভাবে পুতিনের জীবন, শিক্ষা, গোয়েন্দা জীবনের অভিজ্ঞতা তাকে একজন বিশ্ব নেতা হিসেবে গড়ে তুলেছিল এবং কিভাবে তিনি রাশিয়ার আধুনিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভ্লাদিমির পুতিনের জীবনের সেই চমকপ্রদ গল্প। হে পিপল, গুড ডে। দিস ইজ ইউর হোস্ট জাহিদুল এন্ড ওয়েলকাম টু ইউ ডিজিটাল ইনসাইট। চলুন শুরু করি আজকের ভিডিও। ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন নামটা শুনতে কেমন জানি হাসি পায়। হ্যাঁ, অনেকে ওনার নাম শুনে হেসেও থাকেন। এটা রাশিয়ার একটা কমন একটা ব্যাপার। What's the name of the Russian leader? Putin. 1972 সালের 7ই অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে, বর্তমান সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন আমাদের আজকের গল্পের নায়ক বা ভিলেন, যাই কিছু বলেন, ভ্লাদিমির পুতিন। Мы сделаем все, что от нас зависит, чтобы память о ваших героических свершениях তার পিতা ভ্লাদিমির স্পিরিদোনোভিচ পুতিন সাবমেরিন নাবিক ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাদ অবরোধে অংশগ্রহণ করেন। মাতা মারিয়া ইভানোভনা পুতিনা যুদ্ধকালীন সময়ে নানা কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছিলেন বা সম্মুখীন হয়েছিলেন। এবং এই ইভানা বোনা পুতিনের এমন একটা গল্প রয়েছে যিনি কিনা 70 জন মানুষকে হত্যা করে পুরস্কৃত হয়েছিলেন। পুতিনের শৈশব কেটেছে লেনিনগ্রাডের নেবেস্কি এলাকার একটি কমিউনাল অ্যাপার্টমেন্টে, যেখানে তারা ইহুদি পরিবারের সাথে একটি এক কক্ষ ভাগ করে থাকতেন। সেখানে জীবনযাত্রা ছিল অত্যন্ত সাধারণ এবং দারিদ্র পীড়িত। ছোটবেলায় পুতিন ছিলেন বেয়াড়া স্বভাবের এবং প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার তেমন মনোযোগী ছিলেন না। তার এক শিক্ষক বলেছিলেন, জীবনে বড় কিছু করার সমস্ত গুণ নিয়ে জন্মালেও শৈশবে পুতিন ছিলেন ভীষণ দস্যি। তার মা মারিয়া ছিলেন গভীর ধার্মিক, যদিও সোভিয়েত ইউনিয়নে ধর্মচর্চা ছিল নিষিদ্ধ। তিনি গোপনে পুতিনকে ব্যাপটাইজ করেন এবং তাকে একটি পুরুষ উপহার দেন, যা পুতিনের পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গে তিনি রাখতেন। শৈশবে পুতিন মার্শাল আর্টের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং সাম্বো ও জুডোতে প্রশিক্ষণ নেন। এই প্রশিক্ষণ তার শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে সহায়তা করে। তিনি স্থানীয় স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে লেনিনগ্রাডে স্টেট ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে ভর্তি হন। বলতে পারেন আমাদের নায়ক বা ভিলেন পুতিন একজন উকিলও ছিলেন, যা তাকে আসলে আইন বিষয় পড়াশোনায় অনেকটা রাজনীতিতে উত্থানের জন্য অনেকটা হেল্প করেছিল। ভ্লাদিমির পুতিনের কেজিবি, সোভিয়েত ইউনিয়নের গোপন পুলিশ যে রয়েছে, তার নাম হলো, সংক্ষেপে বলি, কেজিবি। কেরিয়ার তার রাজনৈতিক ভিত্তি স্থাপন করেন। কেজিবি থেকেই তিনি আস্তে আস্তে পরবর্তীতে প্রধানমন্ত্রী, তারপর রাষ্ট্রপতি হয়েছিলেন রাশিয়ায়। 1975 সালের লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক হওয়ার পর পুতিন কেজিবিতে যোগ দেন। প্রথমে তিনি কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগে কাজ শুরু করেন, যেখানে তিনি বিদেশি গোয়েন্দাদের উপর নজরদারি রাখতেন। পরে মস্কোতে বিশেষ প্রশিক্ষণ নিয়ে 1985 সালে পূর্ব জার্মানির ড্রেসডেনে কেজিবির প্রধান শাখায় নিয়োগ পান। জার্মান ভাষা জ্ঞান ও পূর্ব জার্মানির রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভীর ধারণা থাকায় পুতিন সেখানে কার্যক্রম পরিচালনার দক্ষতা প্রদর্শন দেন। 1989 সালে বার্লিন প্রাচীরের পতনের পর পূর্ব জার্মানির রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।
ড্রেসডেনে পুতিনের অফিসে বিক্ষোভকারীরা হামলা চালালে তিনি দ্রুততার সঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ফেলেন যাতে সেগুলো বাইরে না যায়। এই ঘটনায় তার বিচক্ষণতা ও সংকট মোকাবেলায় দক্ষতার প্রদর্শন দেয়। পুতিনের কেজিবি ক্যারিয়ার তার রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপন করে, যা পরবর্তীতে রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে তার উত্থানে সহায়তা হয়েছে। ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক ক্যারিয়ার সেন্ট পিটার্সবার্গের ডেপুটি মেয়র হিসাবে দায়িত্ব পালন দিয়ে শুরু হয়। মনে রাখবেন ব্যাপারটা, তার যে রাজনৈতিক ক্যারিয়ার সেটা তিনি ডেপুটি মেয়র হিসেবে শুরু করেন সেন্ট পিটার্সবার্গে। 1994 সালে আনাতোলি sobchakের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর পুতিন দ্রুত তার আস্থাভাজন হয়ে ওঠেন। পরবর্তীতে 1994 সালে সেন্ট পিটার্সবার্গের প্রথম ডেপুটি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পান। এই সময় তিনি সরকার সমর্থিত এনডিআর রাজনৈতিক দলের পিটার্সবার্গ শাখায় সংগঠিত হন। 1996 সালে sobchakের পরাজয়ের পর পুতিনের মস্কোতে চলে যান এবং ক্রেমলিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ নিয়োগ পান। এই ক্রেমলিন শব্দটি মনে রাখবেন, কারণ এই ক্রেমলিন শব্দটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এভাবে পুতিনের রাজনৈতিক উত্থান শুরু হয় সেন্ট পিটার্সবার্গের ডেপুটি মেয়র হিসেবে তার দায়িত্ব পালনের মাধ্যমে। 1999 সালের একটি ছোট পদ থেকে শুরু করে পুতিন হয়ে ওঠেন রাশিয়ার প্রধানমন্ত্রী। কিন্তু সেখান থেকে প্রেসিডেন্ট হওয়ার গল্পটা কিভাবে ঘটলো? বরিস ইয়েলৎসিনের উত্তরসূরি হিসাবে ভ্লাদিমির পুতিনের উত্থান রাশিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1999 সালের 31 ডিসেম্বর ইয়েলৎসিন আকস্মিকভাবে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন এবং পুতিনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেন। এরপর 2000 সালের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে পুতিন 53% ভোট পেয়ে প্রেসিডেন্টের নির্বাচন হন। পুতিনের উত্থানের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যেমন 1998 সালে অর্থনৈতিক সংকটের পর রাশিয়ার জনগণ স্থিতিশীলতা উন্নয়নের জন্য একজন শক্তিশালী নেতার প্রত্যাশা করেছিলেন। যেমন আমাদের বর্তমান ডক্টর ইউনূস সাহেবের প্রত্যাশা আমরা অনেকেই করেছিলাম, যিনি কিনা শক্ত হাতে বর্তমানকে দেশ পরিচালনা করছেন। এবং যখন আমরা পুতিনের গল্প করছি, ঠিক সেই সময়ে পুতিনের দৃঢ়তার নেতৃত্বের কারণে জনগণের আস্থার অর্জনের সক্ষম হন। কেজিবি এর সাবেক কর্মকর্তা হিসাবে পুতিনের অভিজ্ঞতা তাকে প্রশাসনিক ও নিরাপত্তা বিষয়ের ক্ষেত্রে দক্ষ করেছিল, যা তার রাজনৈতিক ক্যারিয়ারের সহায়তা করেছিল। পুতিন দৃঢ় নেতৃত্ব ও জাতীয়তাবাদী মনোভাব রুশ জনগণের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যা তাকে রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছিল। পুতিনের শাসনামলে রাশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়। 2024 সালে দ্বিতীয় মেয়াদে পুনরায় রাষ্ট্রপতি হয়েছেন পুতিন। সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে 2008 সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে 2012 সালে তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। বর্তমানে 2024 সালের মে মাসে পুতিন পঞ্চমবারের মতো রাষ্ট্রপতির শপথ নিয়েছেন। ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া বিভিন্ন অর্থনৈতিক সংস্কার স্থিতিশীলতা ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে। 2018 সালের মে মাসে পুতিন মে ডিক্রিতে সই করেন, যেখানে 2024 সালের মধ্যে রাশিয়াকে বিশ্বের 5টি বৃহত্তম অর্থনীতির মধ্যে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে মুদ্রাস্ফীতি 4% নিচে রাখতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বমানের উপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। 2023 সালে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি 2.3% প্রবৃদ্ধি অর্জন করেছে। রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন বিদেশি ঋণ কমিয়ে $32 বিলিয়ন নেমেছে, যা দেশকে আর্থিক স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। শিল্প উৎপাদন 3.6% বৃদ্ধি পেয়েছে, বেকারত্ব 2.9% নেমে এসেছে, যা রাশিয়ার ইতিহাসের সর্বনিম্ন। এছাড়া 2022 সালের অক্টোবরে পুতিন বিশ্ববাজারে স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি উত্তোলন সীমিত করার সিদ্ধান্ত নেন। এই পদক্ষেপের মাধ্যমে তিনি বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনার চেষ্টা করেছিলেন। সর্বোপরি
পুতিনের নেতৃত্বে রাশিয়া অর্থনৈতিক সংস্কার স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যা দেশটির অর্থনীতির সামগ্রিক উন্নয়নে সহায়তা করেছে। রাশিয়ার সীমা ছাড়িয়েও বিশ্বজুড়ে পুতিন কিভাবে তার প্রভাব বিস্তার করেছেন সেই বিষয়ে যদি আমরা আলাপ করি, আমেরিকা ইউরোপের সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল এবং পরিবর্তনশীল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই সম্পর্ক মিত্রতা ও সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন সময়ে উত্তেজনা ও সমঝোতার মুহূর্ত এসেছে। উত্তেজনার মুহূর্তগুলো যদি আমরা বলি, মধ্যপ্রাচ্য যে নীতি রয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যপ্রাচ্য শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী নয়। তিনি বলেন, দখলদার ইসরায়েল আন্তর্জাতিক রাজনীতি, আইন ও মানবিক দণ্ডের প্রতি সম্মান না দেখানোর কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। তারপর আমরা ইউক্রেনের যে সংকটটা রয়েছে সেই সব সম্বন্ধে তো জানি। রাশিয়া ইউক্রেনের আক্রমণের ফল ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ মন্তব্য করেছেন যে ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে একে অপরের প্রয়োজন, তারা একসাথে শক্তিশালী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপকে নিরাপত্তা দিলে ওয়াশিংটনেরও ইউরোপীয় মিত্রদের সামরিক, গোয়েন্দা ও কূটনৈতিক সুবিধার প্রয়োজন রয়েছে। ইউরোপ চীন সম্পর্ক, ইউক্রেনের সংকটের পর ইউরোপীয় নেতারা চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে আগ্রহী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেন বেইজিং সফরে গিয়ে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আলোচনা করে। ন্যাটো সম্প্রসারণ নিয়ে এক কথা যদি বলি, ইউক্রেন সংকটের পর সুইডেন ও ফিনল্যান্ড তাদের দীর্ঘদিনের নিরপেক্ষতা পরিত্যাগ করে ন্যাটোকে যোগ দিয়েছিলেন, যা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটি নেতিবাচক দিক হিসাবে বিবেচিত হয়। ক্রিমিয়া দ্বীপের কথা যে বলেছিলাম, এই ক্রিমিয়া দ্বীপ নিয়ে আজ ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলছে, সেই ক্রিমিয়া দেশ 2014 সালে রাশিয়া দখল করে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। পশ্চিমা দেশগুলো এই দখলকে বৈধ বলে ঘোষণা করে এবং রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া ক্রিমিয়ার জনগণের অধিকাংশই রুশ ভাষাভাষী হওয়া সত্ত্বেও পশ্চিমারা তাদের গণভোটকে অবৈধ বলে মনে করেন। ক্রিমিয়া দখলের পর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইউক্রেন ক্রিমিয়াকে পুনরুদ্ধারের জন্য বিভিন্ন সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া ক্রিমিয়ায় রুশ বাহিনীর উপস্থিতি এবং পশ্চিমা দেশগুলোর সমর্থন ক্রিমিয়ার পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। সম্প্রতি সময়ে ক্রিমিয়ার ড্রোন হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটছে, যা রাশিয়া ইউক্রেনের মধ্যে উত্তেজনা আরো বাড়িয়েছে। ক্রিমিয়ায় রুশ নৌবহরের ড্রোন হামলার চেষ্টা, রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের মতো ঘটনা পশ্চিমা দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করছে। এছাড়া ক্রিমিয়ায় রুশ বিমান ঘাঁটিতে বিস্ফোরক ও ড্রোন হামলা প্রতিহতের মতো ঘটনা ক্রিমিয়ার পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ক্রিমিয়ার দখল এবং এর পরবর্তী ঘটনাবলীর উপর পশ্চিমা দেশগুলো প্রতিক্রিয়া ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। তবে ক্রিমিয়ার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থান স্পষ্ট, তারা রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। ন্যাটো সম্বন্ধে আমরা অনেকেই শুনেছি। ন্যাটো হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ও যা রাশিয়ার সম্পর্ক দীর্ঘকাল ধরেই জটিল এবং সংঘাতময়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর পূর্ব ইউরোপের দেশগুলো ন্যাটোতে যোগদানের মাধ্যমে জোটে 22 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর ন্যাটো রাশিয়ার সীমান্তের কাছে বৃহত্তম সামরিক মহড়া। এছাড়া 2023 সালের নভেম্বরে রাশিয়া ইউরোপের প্রচলিত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, যা ন্যাটোর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এদিকে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া ন্যাটোর উদ্বেগ প্রকাশ করেছে, যা তাদের সম্পর্কে আরো জটিলতা সৃষ্টি করেছে। রাশিয়া ন্যাটোকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছে, বিশেষ করে ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রেক্ষাপটে। সর্বপ্রতি ন্যাটো ও রাশিয়ার সম্পর্ক বর্তমানে উত্তেজনা ও সন্দেহের মধ্যে রয়েছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। সিরিয়ায় রাশিয়ার সামরিক হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে রাশিয়ার 9 বছরের সামরিক হস্তক্ষেপ ব্যর্থ হয়নি। তিনি বলেন, 2015 সাল থেকে সিরিয়া রাশিয়ার সামরিক হস্তক্ষেপ দেশটিতে সন্ত্রাসীদের ঘাঁটি হওয়ার থেকে রক্ষা করতে সহায়তা করেছে। রাশিয়ার সামরিক শক্তি বিশাল এবং বহুত্রিক। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী রাশিয়ার সেনার সংখ্যা প্রায় 8,50,000।
রিজার্ভ সেনা রয়েছে আরো 2,50,000। দেশটি প্রতি বছর সামরিক খাতে $15,400 ব্যয় করেন। একজন নেতা হিসাবে পুতিন শুধু যে রাশিয়ায় নয়, সারা বিশ্বের মানুষের কাছে প্রভাবিত করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2000 থেকে টানা 25 বছর ধরে ক্ষমতা রয়েছেন। বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ করেছেন। 2020 সালে রুশ সংবিধানের সংশোধন এনে পুতিনকে আরো 2 মেয়াদে প্রেসিডেন্ট থাকার সুযোগ দেওয়া হয়েছে, যা তাকে 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম করেছে। তিনি আমাদের শিখিয়েছেন জীবনে কখনোই হাল ছাড়বেন না। যখনই সবাই বলবে এটি অসম্ভব, তখন সেটিকে সম্ভব করার জন্য এগিয়ে যান, কারণ বড় স্বপ্ন দেখার সাহসী মানুষকে বড় করে তোলে। দর্শক, ভিডিও অনেক রিসার্চ করে বানিয়েছি। আরো রিসার্চ করা আছে, হয়তো আরো পার্ট 2 আসবে ভ্লাদিমির পুতিন নিয়ে। দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।